হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমরা যারা 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের তোমাদের বাংলা সাবজেক্টের এসএ কিউ সাজেশান অর্থাৎ এসএ কিউ লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো যে এসএ কিউ অনেক অনেক প্রশ্ন হয়, কারণ তোমাদের পদ্যাংশ, গদ্যাংশ, তারপর তোমাদের প্রবন্ধ, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প ইত্যাদি আছে, এবং নাটক দুটো আছে, বিভাব এবং নানা রঙের দিনগুলি। অনেক অনেক প্রশ্ন আছে, সেই জন্য এই ভিডিওটি দিতে তোমাদের একটু দেরি হয়ে গেল। আর তাছাড়াও তোমরা জানো যে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত একটি পিকনিক প্রোগ্রাম চলছে, ফলে এই সময় একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, নতুন বছরের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল, হ্যাপি নিউ ইয়ারের। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা ভালো রেজাল্ট করো। যাই হোক, আজকের তোমাদের উচ্চ মাধ্যমিক তোমরা যারা দেবে, তোমাদের বাংলা সাবজেক্টের ওপর লাস্ট মিনিট এসএ কিউ সাজেশান। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়তে থাকো। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেকটা গদ্য এবং পদ্য এবং গল্প, কবিতা ইত্যাদি যেগুলি তোমাদের আছে সেগুলির বস্তু সংক্ষেপটা খুব ভালো করে তৈরি করে রাখবে। তোমাদের যদি কোনো লাইন প্রশ্ন অজানা এসে যায়, তোমরা সেখান থেকে তোমরা লিখতে পারবে। প্রথমে এসো আমরা গদ্যাংশ পদ্যাংশ সবই একই সঙ্গে পরপর আমি সিরিয়াল হিসেবে দিয়েছি, কোনোটা লিখে নিই। তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নটা কোন গদ্যাংশ এবং কোন পদ্যাংশ থেকে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। দেখো, প্রথম একের দাগের প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পেত এবং কেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় একটি বাড়তি কাজ করার জন্য নিখিলের তুলনায় 50 টাকা বেশি পেত। দুয়ের দাগের প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, কে কেন কাবু হয়ে পড়েছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাতে একদিন অনাহারে মৃত্যু দেখার পর অফিসে গিয়ে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি একটু লং হবে, প্রায় 15 মিনিটের মতো ভিডিও হবে। তোমরা যত্ন সহকারে ভিডিওটি দেখতে থেকো, তোমরা কেটে যেও না, কারণ অনেক অনেক প্রশ্ন আছে। একেবারে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা যেহেতু দিয়ে দিচ্ছি। 3-এর দাগের প্রশ্ন, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এই মতটি কার? কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের সহকর্মী নিখিলের মত এটি। তোমরা প্রত্যেকটা প্রশ্নে লেখকের নাম কিংবা কবিতা হলে কবির নাম এবং কবিতার নাম বা গল্পের নাম তোমরা এটি উল্লেখ করবে। 4 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, মৃত্যুঞ্জয়কে কে পছন্দ করে এবং তার পছন্দ করার কারণ কি? কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় ছিল একজন নিরীহ, শান্ত, সহজ সরল এবং সৎ ব্যক্তি, কিন্তু তিনি মানব সভ্যতার প্রাচীনতম বস্তাপচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস ছিলেন, তাই নিখিল তাকে পছন্দ করত। 5 দাগের প্রশ্ন, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কিভাবে বাঁচানো যায় না? কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় তার স্ত্রী একবেলা খাবার না খেয়ে সেই খাবার দুর্ভিক্ষ পীড়িতদের বিলিয়ে দেয়, তাই নিখিল মন্তব্য করে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। 6 দাগের প্রশ্ন, চন্নুনি রে তুই ও খা কোন গল্পের অংশ? চন্নুনির পরিচয় দাও। লেখিকা মহাশ্বেতা দেবীর ভাদ নামক ছোট গল্পের অংশ। উৎসবের মেয়ের নাম হলো চন্নুনির। উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? কাঠ কাটলে হোম হবে, আর হোম হওয়ার পর সে তার আকাঙ্ক্ষিত ভাত খেতে পাবে, তাই উৎসব তাড়াতাড়ি হাত চালাচ্ছিল। 8 দাগের প্রশ্ন, এলে পরে নদীর পারে সারবন্দি শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ কাদের হবে? মহাশ্বেতা দেবীর ভাত গল্পে উল্লেখিত মাতলা নদীর বন্যায় যারা মারা গেছে সেই সব মৃত গ্রামবাসীদের সারবন্দিভাবে শ্রাদ্ধ হবে। 9 দাগের প্রশ্ন, রামশাল ও ঝিঙেশাল চাল কি দিয়ে খায়? রামশাল চালের ভাত মাছ দিয়ে এবং ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারি দিয়ে খায়। উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে এমনটা হতো? মহাশ্বেতা দেবীর ভাত গল্পের প্রধান চরিত্র উৎসবের স্ত্রীর ও ছেলেমেয়েদের যদি ভগবান বাঁচিয়ে রাখতেন, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো। কি জন্য হুতাশে সেদিন কতটা কাঠ কেটেছিল উৎসব সেদিন 2.5 মণ কাঠ কেটেছিল, কাঠ কাটার পর তার আকাঙ্ক্ষিত ভাত খাবার জন্য। ফাঁপি কাকে বলে? এই পর্যন্ত দেখতে পাচ্ছ, এটি তোমাদের ভাত থেকে হয়ে গেল। এবার ফাঁপি মানে ভারতবর্ষ পড়েছে। ফাঁপি কাকে বলে? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পাংশে উল্লেখ করা হয়েছে, শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালোভাবে বাতাস বইলে রাঢ় বাংলার গ্রাম্য তথাকথিত ছোট লোকের ভাষায় সেই আবহাওয়াকে বলা হতো ফাঁপি বা আবহাওয়াকে ফাঁপি বলে। বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের মূল চরিত্র এক বুড়ি, হিন্দু না মুসলমান, এই বিতর্কের মাধ্যমে দুপক্ষের মধ্যে বচসা বেড়ে গেল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষেরা পুরানো বচনে কি বলা আছে? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে উল্লেখ করা হয়েছে যে গ্রামের ডাক পুরুষেরা পুরানো বচনে বলেছেন, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন।
তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 16 দাগ দেওয়া রয়েছে, 15 দাগ নাম্বারটা মিস্টেক হয়ে গেছে এখান থেকে। যাই হোক, নকরি নাপিত দিব্যি করে বলল। কি বলেছিল? নকরি নাপিত দিব্যি করে বলেছিল যে আগের দিন সে দাড়ি কামানোর উদ্দেশ্যে বটতলায় এসেছিল, শয্যাশায়ী বৃদ্ধা আপন মনে হরিধ্বনি দিচ্ছিল, তা সে নিশ্চিতভাবে শুনেছিল। আমি সকর্ণে শুনেছি। কে সকর্ণে কি শুনেছে? নকরি নাপিতের কথার উত্তরে ফজলু শেখ নিজের কানে শুনেছিল, সে বুড়িকে লাই লাহা ইল্লাল্লো অর্থাৎ আল্লাহ ছাড়া উপায় নেই বলতে শুনেছিল। 18 দাগের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম। এবারে রূপনারায়ণের কুলে পড়েছে। কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসার কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন, কারণ কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? মানব জীবনের অপ্রাপ্তির যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত, সংঘাত ইত্যাদি তীব্রতাকে বোঝাতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। জেগে উঠিলাম। কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে রক্তের অক্ষরে তার নিজের রূপ দেখিলেন। জেগে উঠে কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয়। পরদাগের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা মৃত্যুতে কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? রূপনারায়ণের কুলে কবিতায় আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় কবি ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। গভীর বিশাল শব্দ, কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? মহুয়ার দেশ কবিতায় সমর সেন মহুয়ার দেশের নৈশব্দের পটভূমিতে কয়লা খনির শব্দ ছিল বলেছেন, আর কয়লা খনির শব্দ গভীর ছিল এবং তা উল্লেখ করেছেন। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। বক্তা কি শোনেন? কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় শহরের অসহ্য নিবিড় অন্ধকারের মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। ঘুমহীন তাদের চোখে হানা দেয়। কাদের চোখে কি হানা দেয়? সমর সেনের মহুয়ার দেশ কবিতায় কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। বহুদিন জঙ্গলে যায়নি। জঙ্গলে না যাওয়ার কারণে কি হয়েছে? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি বহুদিন জঙ্গলে না যাওয়ার কারণে নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন। বহুদিন শহরেই আছি। শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি বলেন শহরে একঘেয়ে জীবন কাটাতে হয়েছে বলে কবির আক্ষেপ। শহরের অসুখ অর্থাৎ নাগরিক সভ্যতার বিকাশ বা নগরায়নের যে দাবি তা প্রকৃতিকে ধীরে ধীরে গ্রাস করেছে। আমি দেখি কবি কি দেখতে চান? শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় বাগানে শুধুমাত্র গাছ দেখতে চান। আমি দেখি কবিতায় নিজের উদ্ভাবনী শক্তি কিভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন। শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি বলেন আরও জন্য সবুজ খুব প্রয়োজন। শহরেই একঘেয়েমি জীবন কাটাতে হয়েছে বলে কবি আক্ষেপ প্রকাশ করছেন। শহরের অসুখ অর্থাৎ নাগরিক সভ্যতার বিকাশ প্রকৃতিকে তিলে তিলে গ্রাস করেছে, তাই তিনি বাগানে শুধুমাত্র গাছ দেখতে চান আরোগ্যের জন্য। একটা অদ্ভুত শব্দ দেখার পর কি দেখা গেল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় শব্দ হওয়ার পর দেখা গেল নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠেছে। মোরগ ফুলের মতো লাল আগুন। এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় হিমের রাতে শরীর গরম রাখার জন্য দেশোয়ালিদের জ্বালানো লাল আগুনের কথা বলা হয়েছে। তেমনই একটা তারা আকাশে জ্বলছে এখনও। তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে? তারাটিকে দেখে কবির মনে হয়েছিল পাড়া গাঁয়ের বাসর ঘরের সব থেকে এক লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষের বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্ত। সোনার বর্ষার মতো জেগে ওঠে। হরিণটি কি করতে চেয়েছিল? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি সাহসের সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমকে দিতে চেয়েছিল। আমি তা পারি না। বক্তা কি কেন পারেন না? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিধান চেয়ে আকাশের দিকে তাকাতে পারেন না। ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হয়? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি উল্লেখ করেছেন দেশ জননীর বিপন্নতার মুহূর্তে তার পাশে না থাকলে লেখালেখি গান গাওয়া ছবি আঁকা সবই মিথ্যে হয়ে যাবে বলে কবি মনে করেন। এখন যদি না থাকি কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় ক্রন্দনরতা জননীর বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলা হয়েছে। বন্ধুরা তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে বুঝতে পারছো কোন কোন পদ্য গদ্য থেকে দেওয়া আছে। এবার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে দেওয়া আছে। দেখতে পাচ্ছ বিরাট আর্মাডা যখন ডুবলো। আর্মাডা কি? পেট্রোল ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতায় উল্লেখিত আর্মাডা হলো স্পেনের রণতরীর বহর। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন? পেট্রোল ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিলেন তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য। গলদের নিপাত করেছিল। গলদের নিপাত বলতে কি বোঝানো হয়েছে? ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় গলদের নিপাত বলতে বোঝানো হয়েছে জুলিয়াস সিজারের হাতে ফ্রান্সের প্রাচীন গল জাতির পরাজয়ের কাহিনী। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? এর মাধ্যমে কবি কি ইঙ্গিত দিয়েছেন?
ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা সাত দরজাওয়ালা থিপসের নির্মাতা হিসেবে বইয়ের রাজার নাম লেখা হয়েছে এক মজুরের জবানিতে প্রশ্নটা করেছেন স্বয়ং কবি। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রি, এটা 2023 সালে পড়েছে, এটা তোমাদের না পড়লেও না, তবু এখানে দিয়ে রেখেছি। দেখো 42 দাগের প্রশ্ন, সেকালে ঘন ঘন সাকা হতো, সাকা হলে কি করতে হতো, এটা যত সময় অলৌকিক থেকে দেওয়া আছে। কর্তার সিং দুগ্গালে লেখা ভারতীয় গল্প অলৌকিকে বলা হয়েছে সাকা হলে বাড়িতে অরন্ধন পালন করতে হতো এবং রাত্রে মেঝেতে শুতে হতো। মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক হতো? মায়ের বলা নানকের গল্পে নানকের পাহাড় চূড়া থেকে গুড়িয়ে আসা চাঙড়কে হাত দিয়ে থামিয়ে দেওয়ার বিষয় নিয়ে গল্পকথক তর্ক করেছিলেন। কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? কর্তার সিং দুগ্গালে লেখা অলৌকিক গল্পে বলি কান্ধারির কাছে প্রত্যাখ্যাত মর্দানা নানকের কথায় সামনের পাথরটা সরাতেই পাথরের তলা থেকে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল। বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছিলাম যে দু একটি প্রশ্ন হয়তো ঢুকতে পারে এবং প্রায় একই থাকতে পারে তোমাদের লাস্ট মিনিট সাজেশনে। লাস্টের দিকে দেখবে এই নাটক থেকে একটি প্রশ্ন হয়তো ঢুকেছে, এছাড়া যেগুলো ছিল আগে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলোই আছে। আমি যেহেতু একসঙ্গে তোমাদের SAQ সাজেশনটা দিচ্ছি, এটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটি আমি আর পড়ছি না, কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। ইতিমধ্যে তো 13 মিনিট 13.5 মিনিট হয়ে গেছে, দেখে নাও তোমরা। এটা বিভাব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এরপরে দেখো এখানে তোমাদের বিভাব থেকে 8টি, ওইদিকে একটি আছে, পরে দেখাচ্ছি আমি, 9টি প্রশ্ন আছে। তারপরে দেখো নানা রঙের দিন, এখানে ইম্পর্টেন্ট 6-7টিও প্রশ্ন আছে। তাহলে নাটক তোমাদের হয়ে গেল। এবার তোমাদের ভাষা, ভাষা থেকে তোমাদের তিনটি নাম্বার থাকে, SAQ থাকে, দেখতে পাচ্ছ ভাষা, এটি তোমাদের আগে দেওয়া ছিল, আরও 1-2টি প্রশ্ন যোগ হয়েছে, সেটি আমি পরে দেখাবো। এটি তোমাদের দেওয়া ছিল, দেখতে পাচ্ছ। তার মধ্যে স্টার দেওয়া যেগুলো আছে তোমরা অবশ্যই এই স্টার দেওয়াগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো। যেমন একদম উপরের প্রশ্নটি দেখতে পাচ্ছ 8 দাগে, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে, স্টার দেওয়া রয়েছে। থিসরাস কি? শব্দার্থ তত্ত্বের 2টি শাখার নাম, শৈলী বিজ্ঞান কাকে বলে। তার 12 দাগে একটা স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়, গুচ্ছধ্বনি কাকে বলে, উপসর্গ কাকে বলে। তারপরে এই লাস্টে দেখতে পাচ্ছ সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি, এই একটি স্টার দেওয়া আছে। এরপরে এইদিকে এসো, শব্দার্থের অপকর্ষ কাকে বলে, সরল বাক্য কটি, উদ্দেশ্য কটি, বিধেয় থাকে, রূপমূলের 2টি শ্রেণীর নাম উল্লেখ করো, বিভক্তি কাকে বলে, 2-এর বেশি রূপমূলের সমবায়কে কি বলা হয়, ক্যানবেরি রূপমূলের উদাহরণ দাও, দেখতে পাচ্ছ স্টার দেওয়া রয়েছে। লাং কাকে বলে। এইদিকে চলে এসো, পারোল কাকে বলে, ল্যাড কি, দেখো এখানে 3টে আমি অ্যাডিশন করেছি, ল্যাড কি, বিকল্পন কি, ধ্বনীয় বর্ণের পার্থক্য কি, ধ্বনীয় বর্ণের পার্থক্য কি। আশা করি তোমরা এগুলি ভালো করে করো। আর আরও কয়েকটি প্রশ্ন আমি অ্যাডিশন করেছি, সেটি আমি তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো, আর 4টে প্রশ্ন আছে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, এটা যত সম্ভব তোমাদের অলৌকিক থেকে দেওয়া আছে। যাই হোক, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, আর গল্পটা মনে পড়লেই হাসি পেত। বুদ্ধিটা স্বীকার করে এলো তা বলি। বুদ্ধিটা কি করে এলো তা বলি। এখানে কোন বুদ্ধির কথা বলা হয়েছে, এটা যত সম্ভব বিভাব থেকে দেওয়া হয়েছে। এই এক্সট্রা কয়েকটি প্রশ্ন এখানে ঢুকেছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। এবার নেক্সট বারে তোমাদের আমি পাঠাবো তোমাদের MCQ। যাক, MCQ একটু পরে দেবো। এখন তোমাদের কাল যত সম্ভব তোমাদের এডুকেশনের হয়তো LAQটা পাঠাতে পারি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। আরও একবার তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার।